হ্যালো বন্ধুরা, কলকাতা পুলিশ মেন্স আমাদের টার্গেট। আজকে 26 নম্বর ক্লাস। তো এর আগের 25টি ক্লাস তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন, এক ব্যক্তি একটি চলমান সিঁড়ি দিয়ে 30 সেকেন্ডে উপরে উঠতে পারে। একই ব্যক্তি সেই চলমান সিঁড়ি দিয়ে 90 সেকেন্ডে নিচে নামতে পারে। মনে করো তার উপরে ওঠার এবং নিচে নামার গতি সমান। যদি চলমান সিঁড়িটি বন্ধ থাকে তাহলে সিঁড়ি বেয়ে উঠতে কত সময় লাগবে? দেখো, এই অঙ্কটি অ্যাকচুয়ালি বোট অ্যান্ড স্ট্রিমের মতো। এখানে সিঁড়িও চলছে, মানুষটিও চলছে, তখন 30 সেকেন্ড লাগে। আবার সিঁড়ি উল্টো দিকে চলছে আর মানুষ নিচের দিকে নামছে, তখন লাগে 90 সেকেন্ড। স্বাভাবিক। যদি সিঁড়ি যদি চলমান হয় আর উল্টো দিকে যদি নামতে চাই, তো মানুষের সময় একটু বেশি লাগবে। দেখো কিভাবে করছি। এখানে ধরো সিঁড়ির গতিবেগ, মানুষের গতিবেগ এক্স আর সিঁড়ির গতিবেগ ওয়াই। তাহলে এই দুটির গতিবেগ যখন উঠবে, তখন সিঁড়িটাও উপর দিকে উঠছে, মানুষও উপর দিকে উঠছে, মানে দুজনের গতিবেগ কি হবে? যোগ হয়ে যাবে, মানে আপেক্ষিক গতিবেগ আমরা পাবো। দেখো, আমরা কি ধরবো, 30 সেকেন্ড লাগে সময়। তার মানে টোটাল যদি আমি 30 আর 90 সেকেন্ড, টোটাল যদি আমি ধরে নিই যে 90 মিটার হচ্ছে তোমার উচ্চতা, ঠিক আছে, 90 মিটার উঠতে হবে। তাহলে 30 সেকেন্ড যদি লাগে 90 মিটার উঠতে, তাহলে 1 সেকেন্ডে কত? 1 সেকেন্ডে 3 মিটার উঠতে পারবে। ঠিক একইভাবে নামার সময় লোকটি তো নামবে, কিন্তু সিঁড়িটি যেহেতু উপর দিকে উঠছে, তাহলে লোকটির গতিবেগটা বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, এখানে আপেক্ষিক গতিবেগটা বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, সে প্রতিকূলের বেগের মতো। তো এখানে এখানে 90 মিটার উঠতে নামতে সময় লেগে যায় কত? 90 সেকেন্ড। তো 90 মিটার 90 সেকেন্ড, তার মানে 1 মিটার প্রতি সেকেন্ড। এই হচ্ছে দুজনের গতিবেগ। অনুকূলের গতিবেগ হচ্ছে 3 মিটার প্রতি সেকেন্ড, আর প্রতিকূলের গতিবেগ হচ্ছে 1 মিটার প্রতি সেকেন্ড। দেখো, অনুকূল আর প্রতিকূল যদি পাই, তাহলে লোকটির গতিবেগ বের করার নিয়ম কি? লোকটির গতিবেগ নিয়ম হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, তার মানে 2 মিটার প্রতি সেকেন্ড। মানে লোকটির গতিবেগ হচ্ছে 1 সেকেন্ডে 2 মিটার। এবার লোকটি যদি বন্ধ থাকে সিঁড়ি, তাহলে লোকটিকে নিজে নামতে হবে। নিজে কতটা চলতে হবে? 90 মিটার চলতে হবে। তো এই 90 মিটার চলতে কত সময় লাগবে? 1 সেকেন্ডে 2, তাহলে 90 মিটার চলতে 45 সেকেন্ড সময় লাগবে। এইটা হচ্ছে আমাদের উত্তর। খুব মজার প্রশ্ন, এবং তুমি যদি একটু মন দিয়ে খেয়াল করো, তো এই ধরনের অঙ্ক খুব সহজে করাও যায়, তাই না? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে 3 জন পুরুষ অথবা 9 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে, তাহলে কত দিনে 5 জন পুরুষ এবং 6 জন বালক একসাথে কাজটি করবে? দেখো, এগুলো তো দুই ভাবে করা হয় অঙ্ক। সব থেকে সহজ নিয়ম হচ্ছে কি, দেখো অথবা দিয়েছে 3 জন আর 9 জন, এটা সমান। তো 3 জন পুরুষ মানে 9 জন বালক, তাহলে একজন পুরুষ মানে হবে 3 জন বালক। একজন পুরুষ মানে হচ্ছে 3 জন বালক। তাহলে প্রথমে ইকুয়েশন দিয়েছে 9 জন বালক 21 দিনে করতে পারে। তো এইভাবে লেখো, 9 জন বালক করতে পারে 21 দিনে। ওকে। আর চেয়েছে কি 5 জন পুরুষ 6 জন বালক। আচ্ছা, 5 জন পুরুষ মানে, একজন পুরুষ মানে 3 জন বালক, তাহলে 5 জন পুরুষ মানে 15 জন বালক। আর এখানে 6 জন বালক আছে, তাহলে 15 জন বালক আর 6 জন বালক, 21 জন বালক চেয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 21 জন বালক করবে কত দিনে? দেখো উল্টে গিয়েছে, 9 জন বালক 21 দিনে, তাহলে 21 জন বালক 9 দিনে। স্বাভাবিক, ব্যস্তানুপাতিক সম্পর্ক তো, তাই না? 9 জন বালক 21 দিনে, তো 21 জন বালক 9 দিনে হবে। অ্যান্সার হবে অপশন বি। এছাড়া আরেকটা নিয়ম হয়, সেটা কি, না এই বা ও প্রথমে দেখো অথবা দেওয়া আছে, আর দ্বিতীয়তে দেওয়া আছে এবং। এই অথবা আর এবং থাকলে খুব সহজ একটা নিয়ম রয়েছে, যেটা আমি তোমাদেরকে ইউটিউবে আশা করছি শিখিয়েছি। যারা শেখনি তারা শিখে নাও। দেখো, এই অথবা যেগুলো থাকবে, এগুলো সবগুলো গুণ করে উপরে, মানে 3 ইন্টু 9 ইন্টু 21। আর নিচে কি হবে? পুরুষ আর মহিলা কোনাকুনি গুণ হয়। দেখো, 3 জন পুরুষ আর 6 জন বালক, 3 6 18, প্লাস 9 জন বালক 5 জন, তো 5 9 45। বাস হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, কি হবে না, দেখো মানে এটা পুরুষ আর বালক যেটা রয়েছে অথবা এবং, ওটা কোনাকুনি গুণ হবে, কোনাকুনি গুণ করে যোগ। ঠিক আছে, মনে থাকবে, যে মনে থাকতে হবে, না হলে কিন্তু খুব বিপদ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো, 3 ইন্টু 9 ইন্টু 21, এটা উপরে হবে, আর এটা যোগ করলে কত হচ্ছে? 18 5 আর 13 3 63 হচ্ছে। ওকে, 9 সঙ্গে এটা কাটলে কত হয়? 9 7 63, 7 সঙ্গে এটা কাটলে আমরা 3 পাই, 3 3 9। এটাই তো আমাদের উত্তর ছিল, তাই নয় কি? আশা করছি বুঝতে পেরেছো। এই দুই ভাবে কিন্তু সহজে করা যায় না। নেক্সট, একটি যাত্রীবাহী ট্রেন 80 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যায়। একটি মালবাহী ট্রেন
স্টেশন থেকে ছাড়ার 6 ঘন্টা পর যাত্রীবাহী ট্রেনটি স্টেশন থেকে ছাড়ে, যাত্রীবাহী ট্রেনটি 4 ঘন্টা পর মালবাহী ট্রেনটিকে ধরে ফেলে। বলেছে মালবাহী ট্রেনের গতিবেগ কত। ভালো করে অঙ্কটা বোঝো। দুটো ট্রেন রয়েছে, ঠিক আছে? যাত্রীবাহীর গতিবেগ বলেছে 80 আর মালবাহীর গতিবেগ আমাকে চেয়েছে। এখন বলেছে মালবাহী ট্রেনটি স্টেশন থেকে ছাড়ার 6 ঘন্টা পর যাত্রীবাহীটা স্টেশন থেকে ছাড়ে, মানে অলরেডি 6 ঘন্টা গিয়েছে। এই যে মালবাহী ট্রেন, এটা কিন্তু অলরেডি 6 ঘন্টা গিয়েছে। এবার যাত্রীবাহীটা ছাড়ছে। এবার কি হয়েছে, 4 ঘন্টা পরে ধরে ফেলেছে। 4 ঘন্টা পরে গিয়ে ধরে ফেলেছে, 4 ঘন্টা পর। আচ্ছা, তুমি জানো এই যে যাত্রীবাহী ট্রেন এর গতিবেগ তো 80, তো 4 ঘন্টাতে কত যাবে? 8 4 32, 320, মানে 320 কিলোমিটারে গিয়ে ধরে ফেলবে। 320তে এও পৌঁছাবে, দুজনেই পৌঁছাবে, ধরে ফেলবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই যে মালবাহী ট্রেন এটা প্রথমে 6 ঘন্টা গিয়েছিল, এরপরে আবার তো 4 ঘন্টা যাবে, কারণ এই যে 4 ঘন্টা পর মালবাহী ট্রেনকে ধরলো, তো প্রথমে 6 ঘন্টা তো অলরেডি গিয়েছিল, তারপর এটা 4 ঘন্টা চললো, ও মালবাহীটাও 4 ঘন্টা চলেছে, তার মানে মালবাহী ট্রেনটা টোটাল 10 ঘন্টা চলেছে। এইটুকু যার জ্ঞানে হয়ে যাবে তার কাছে খুব সোজা। মালবাহী ট্রেনটা টোটাল 10 ঘন্টা গিয়েছে, প্রথমে 6 ঘন্টা, তারপর আবার 4 ঘন্টা। তাহলে 10 ঘন্টায় টোটাল কত গিয়েছিল? এই যে 320, এখানে তো ধরা পড়ে যায়, তো 320তে গিয়ে ধরা পড়ছে, তার মানে 320 গিয়েছে 10 ঘন্টায়। 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় হবে 32 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই হচ্ছে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলেছে এ এবং বি দুজন ব্যক্তির ওজনের অনুপাত 3:5। এ এর ওজন 20% বৃদ্ধি পেল এবং এ এবং বি এর মোট ওজন হলো 80 কেজি, সেটা মোট ওজনের 25% বেশি। তোমাকে বলতে হবে তাহলে বি এর ওজন কত বেড়েছে। এই যে ব্যাপারটা বোঝো, এই যে সেটা মোট ওজনের 25% বেশি, মানে প্রথমে ওজন যদি 100% ছিল, তাহলে 25 বেড়ে কত শতাংশ হয়ে গেল? হয়ে গেল 125%। এইটাই তো হয়েছে 80 কেজি, বেড়ে কি হয়েছে? 80 কেজি হয়েছে। তার মানে 125% হচ্ছে 80 কেজি। 1% হবে 80-কে 125 দিয়ে ভাগ, 100% হবে 100 দিয়ে গুণ। দেখো 25 5, 25 4, 5 দিয়ে এটা কাটলে 16, 64 কেজি। এইটা হচ্ছে তাদের আসল ওজন। এই 64 কেজি ওজন দেখো এ আর বি এ তুমি যদি ভাগ করে দাও, খেয়াল করো, এই যে 3:5, মানে টোটাল 8 ভাগ ছিল, 8 ভাগ 64, মানে 1 ভাগ হবে 8। 8 ভাগ যদি 64 হয়, 1 ভাগ 8 হয়। প্রথমটা ছিল 3 ভাগ, তো 3 8 24, আর 5 ভাগ 5 8 40। এই তো দুজন এ আর বি এর ওজন প্রথমে ছিল 24 আর 40, মানে 64, এটা ছিল। এ 20% বেড়েছে। আচ্ছা, এ 20% বাড়লো, তার মানে কত বাড়বে? 10%, মানে 4.8 বেড়ে গেল। আর টোটাল কত বেড়েছে? দেখো 64 থেকে 80 হয়েছে, 64 থেকে 80 হয়েছে, মানে টোটাল বেড়েছে কত বলতো? 16 বেড়েছে। তাহলে এখানে যদি 4.8 বাড়ে আর টোটাল যদি 16 বেড়ে যায়, তাহলে বাকিটা এখানে বেড়েছিল কত? বা 11.2, তবেই তো টোটাল 16 হবে। তাহলে 40-এ বেড়েছে 11.2, এইটা শতকরাতে আমাকে বের করতে হবে, আর কিছু না। ঠিক আছে, চলো বের করি। 40-এ বেড়েছে 11.2, তাহলে 100-তে কত? দশমিক তুলে দিলে নিচে আমি একটা 10 পাই, নিচের দুটি শূন্য, এই দুটি শূন্য কেটে দাও। 112-কে 4 দিয়ে কাটলে 25 আর 3 28%। এইটা হবে সঠিক উত্তর। দ্বিতীয়টা 28% বেড়েছে। ঠিক আছে, দেখো অঙ্কটি দেখে সহজ মনে হচ্ছিল, কিন্তু অতটা সহজ নয়, অনেক কিছু ভরা রয়েছে। একবার অঙ্কটা ভালো করে পড়বে তার জন্য, ঠিক আছে? কারণ অঙ্ক যদি তুমি বুঝতে না পারো তাহলে কিন্তু খুব মুশকিল। চলো নেক্সট কোশ্চেন। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিচ্ছু করবে না, একই দেখছো উপরে উপরে নিচে নিচে একই দেওয়া আছে, তো একটা দাগ দেবে। এখানে ছোট্ট হচ্ছে এইটা, নিচেরটা ছোট, তাই না? যার দশমিক সংখ্যা বেশি থাকে সে ছোট হয়, তো যেখানে ছোট সেখানে 1। আর কত ছোট না, কয় ঘর দশমিক কম আছে উপরে? উপরে 1 ঘর কম আছে, মানে 1-এর পর একটা শূন্য, 10 কম। 1 ঘর মানে তো 10, 2 ঘর মানে 100, 3 ঘর মানে 1000। ঠিক আছে, তো 1 ঘর কম মানে 10, উপরটা 10 বেশি, 10 গুণ বেশি, নিচেটা 10 গুণ কম। এবার স্কোয়ার আছে, তো আমি স্কোয়ার দেবো, বাস হয়ে গেল আমাদের উত্তর 100। ঠিক আছে, এইভাবে এগুলো বের করতে হয়। চলো নেক্সট কোশ্চেন।
একটি বাগানে 60% নারকেল গাছ, নারকেল গাছের 25% হলো আম গাছ, আম গাছের 20% আপেল গাছ। যদি আপেল গাছের সংখ্যা 1500 হয় তাহলে বাগান কত? আচ্ছা, ধরে নাও টোটাল হচ্ছে 100, ঠিক আছে? 100-র মধ্যে নারকেল কত? নারকেল হচ্ছে 60%, মানে 60। তাহলে আম গাছ কত? না, বলেছে নারকেলের 25%, 25% মানে 4/1 15। নারকেলের 15 হচ্ছে এটা, নারকেল 60, এর 4/1 হচ্ছে 15, এটা হচ্ছে কত? আম। এবার এখান থেকে আপেল চেয়েছে, আপেল কত? না, আমের 20%, তো 15-র 20% হচ্ছে তোমার 3, এইটা হচ্ছে তোমার আপেল। এই 3-এর মান বলা আছে 1500, তাহলে 1-এর মান হচ্ছে 500। আমাকে টোটাল গাছ মানে 100-র মান বের করতে হবে। 1-এর মান 500, 100 গুণ করে দিলে 50,000, অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, চলে যাবো নেক্সট কোশ্চেনে। একটি গ্রামের জনসংখ্যা বলেছে 25,000, 1/5 মহিলা, বাকি পুরুষ। তো 5/1 মহিলা, মানে মহিলা কত আছে? 5,000, 5/1, তার মানে পুরুষ কত আছে? 20,000, তাই না? টোটাল 25,000-এর মধ্যে একটা 5,000, একটা 20,000। পুরুষদের 5% আর মহিলাদের 40% নিরক্ষর। আচ্ছা, এর 5% মানে কত হবে? এই মহিলাদের 40%, 40% কত হয়? আচ্ছা, 10% হবে 500, 40% হবে 2,000। এই 2,000 হচ্ছে নিরক্ষর, আর এদের 5%, 10% হচ্ছে 2,000, 5% হবে 1,000। তাহলে টোটাল নিরক্ষর কত? টোটাল নিরক্ষর হচ্ছে 3,000। এটা চাইনি, আমাকে চেয়েছে স্বাক্ষর, কিন্তু আমরা নিরক্ষর ধরে বের করি। দেখো, টোটাল 25,000, এর মধ্যে নিরক্ষর হচ্ছে 3,000, তাহলে 100-তে কত? ওকে, এর 3টি শূন্য 3টি শূন্য কাটো, 25 দিয়ে এটা কেটে দাও 4, 12%। আচ্ছা, 12% যদি নিরক্ষর হয় তাহলে টোটাল থেকে 12 বাদ দাও, 88% হচ্ছে স্বাক্ষর, এটা চেয়েছে। 88% স্বাক্ষর, অপশন বি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি তার দেনার 1/3 অপেক্ষা করে 200 টাকা বেশি পরিশোধ করলো, এবং তখন সে যা পরিশোধ করেছে তা অপেক্ষা 210 টাকা বেশি দেনা রইল। প্রথমে কত টাকা দেনা ছিল? দেখো, এক জায়গায় বলা আছে কি এটা 3/1 অপেক্ষা, তাহলে আমাকে এমন ধরতে হবে যেন 3 দিয়ে ভাগ করা যায়। আমি ধরে নেব টোটাল দেনাটা কত? না 3x। তাহলে শোধ করছে কত? 3/1 মানে x টাকা প্লাস 200 টাকা বেশি, তাহলে x প্লাস 200, এই টাকাটা সে পরিশোধ করলো, তাই না? তাহলে বলেছে তখন সে যা পরিশোধ করেছে তা অপেক্ষা 210 টাকা বেশি দেনা রইল। তাহলে দেনা রইল কত? দেনা রইল যে পরিশোধ করেছে x প্লাস 200, এইটা তার থেকেও আরো 210 টাকা, এইটা দেনা রইল, এটা বাকি। ঠিক আছে, আচ্ছা, এইটা তো সে শোধ করেছে, তাহলে টোটাল ঋণ ছিল 3x। এখান থেকে যদি আমি এটা বাদ দিই, ঠিক আছে, ওই যে x প্লাস 200, এটা তো পরিশোধ করেছে, এটা বাদ দিয়ে দিলাম, তাহলে টোটাল থেকে যেটা পরিশোধ করলো বাদ দিলাম, এটাই তো বাকি, আবার এটাও তো বাকি, তাহলে এই দুটো সমান। আবার ভালো করে বুঝে নাও, দেখো শোধ করেছে x প্লাস 200, আর বাকি আছে x প্লাস 200 থেকেও 210 বেশি। দেখো বলেছে 210 বেশি বাকি রইল, তাহলে এইটা বাকি রয়েছে। আবার টোটাল 3x, সেখান থেকে যেটা শোধ করেছে সেটা বাদ দিলাম, এটাও তো বাকি, তার মানে এই দুটি সমান, আর এখান থেকেই তোমাকে x এর ভ্যালু, তারপর 3x এর ভ্যালু পেয়ে যাবে। দেখো, এটা হচ্ছে 3x প্লাসে মাইনাসে মাইনাস x প্লাসে মাইনাসে মাইনাস 200 সমান সমান, এটা হবে x প্লাস এটা হচ্ছে 410। x যদি এদিকে নিয়ে এসো, আচ্ছা এটা 2x থাকে, x যদি এদিকে নিয়ে এসো তো আবার x হয়ে যায়। ঠিক আছে, মানে বুঝতে পারছো, এটা x যদি এদিকে আসে তাহলে মাইনাস x হবে, আর মাইনাস x আছে, তাহলে মাইনাস 2x, তো 3x থেকে 2x বাদ দিলে এটা। বা যদি তুমি বুঝতে না পারছো তাহলে এটা খেয়াল করো, এই 3x থেকে এদিকে এক্সটা যদি এদিকে নিয়ে এসো বিয়োগ হয় 2x, আবার x বাদ দিলে x আগে। ঠিক আছে, আর মাইনাস 200 যদি এদিকে নিয়ে যাও তো 610 হয়ে যাবে। x এর ভ্যালু হচ্ছে 610, আমাকে বলেছে 3x এর ভ্যালু 1830, এইটা হচ্ছে আমাদের উত্তর। এটা 3 গুণ, তাই না? 1830, অ্যান্সার হবে অপশন ডি। চলে যাবো নেক্সট কোশ্চেনে। বলেছে যদি 1 5 3 7 স্টার একটি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে স্টার চিহ্নে কোন অঙ্কটা বসবে? দেখো, আমাদের কাছে আছে 15, 37, একটা স্টার। আমরা যখন পূর্ণবর্গ বের করি তখন এইভাবে করি, ঠিক আছে, ডান দিক থেকে 2 ঘর 2 ঘর নেই, 1 ঘর পড়ে আছে, তো 1 1 কে 1 বিয়োগ করলে 0 হয়, 53 নামবে।
এদিকে 1 এদিকে আসলে ডাবল হয়ে যায়, এমন একটা সংখ্যা পাবো যেন 53 থেকে ছোট হয়। 3 বসালে 23, 23কে 3 দিয়ে গুণ করলে 69 বেশি হচ্ছে, তো 2 বসাও, 2 বসিয়ে 22কে 2 দিয়েই গুণ, তাহলে 44 পাই। এই 2টা এখানে চলে যাবে 44, তাহলে এখানে বিয়োগ করলে থাকছে 9। এবার নামবে কি 7 আর স্টার, এই দুটোই নেমে যাবে। এদিকে 12, এদিকে আসলে কত হবে 24। এবার এখানে এমন একটা সংখ্যা বসাবো, দেখো 2 বসালে 400 সামথিং আসছে, তো এটা আমাদের হবে না। 4 যদি বসাই তো 4 4 4 4, ওকে, 4 4 16 6, হাতে 1 থেকে 4 4 16 1 17 7, হাতে 1 থেকে 4 2 8 1 9, এইটা হলে মিলে যাচ্ছিল। তাহলে স্টারে কোনটা হলে মিলবে? স্টার জায়গাতে যদি 6 হতো, এটা যদি না থাকতো স্টার, ওর জায়গায় যদি 6 থাকতো, তাহলে কিন্তু মিলে যাচ্ছিল, তাই না? তাহলে আমাদের অ্যান্সার হবে 6, অপশন ডি হবে সঠিক উত্তর, যে স্টার চিহ্নিত স্থানে 6 বসবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। এটা যাওয়ার আগে তোমাদেরকে বলি, তোমরা যদি অঙ্ক শিখতে চাও বন্ধুরা, তো সিম্পল চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে অঙ্ক শেখানোর দায়িত্ব আমার। তোমাদেরকে এমন ভাবে অঙ্ক শেখাবো যে তুমি নিজেই বুঝতে পারবে কি ছিলে আর কি হলে। তো পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি সবকিছু যদি শিখতে চাও শুরু থেকে, তাহলে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও। এই যে ফোন নাম্বার দিচ্ছে দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। সামান্য একটা ফিস লাগে, একবার লাগে 300 টাকা মতো, বাস তুমি পুরোটা শিখে নিতে পারবে। আর যদি প্র্যাকটিস করতে চাও, তাহলে মাত্র 99 টাকা মান্থলি দিয়ে কিন্তু তুমি প্র্যাকটিস করতে পারো। এটা 20 তারিখে শুরু হয়েছে, 20 এপ্রিল এটা শুরু হয়েছে। এখানে প্রত্যেক মাসে তোমাদেরকে চ্যাপ্টার ধরে ধরে শেখানো হয়, প্লাস যেটা কোশ্চেন পেপারে যেমন অঙ্ক আসে সেভাবেও তোমাদেরকে প্র্যাকটিস করানো হয়। যদি প্র্যাকটিস করতে চাও তাহলে এই ব্যাচটাতে ভর্তি হতে পারো। আর তোমার যদি ইচ্ছে থাকে আমি ট্রিক্স শিখবো শুধু, তাহলে ট্রিক্সও শিখতে পারো। খুব সিম্পল ভাবে আমি ট্রিক্স শেখাই, প্রায় 1300 থেকে 1400 অঙ্কের ট্রিক্স তোমরা শিখতে পারবে আমার কাছে এই ব্যাচটাতে, যে এখানে ট্রিক্স ব্যাচ। ঠিক আছে, তো যেটা খুশি, তুমি যদি অঙ্ক না পারো ফাউন্ডেশন ব্যাচ, তুমি প্র্যাকটিস করতে চাও প্র্যাকটিস ব্যাচ, কিংবা ট্রিক্স শিখতে চাইলে ট্রিক্স ব্যাচ ভর্তি হয়ে যাও, খুব উপকার আসবে। এটা তোমাদের জন্য আজকে হোমওয়ার্ক থাকছে। বলা হয়েছে 40 থেকে 1000-এর মধ্যে কতগুলি পূর্ণবর্গ সংখ্যা আছে, দেখি কতজন পারো। ঠিক আছে, অঙ্ক দেখে তো তোমরা ভয় পাও, অঙ্কের ভয় কাটাও, না হলে কিন্তু কোনো উপায় নেই। ঠিক আছে, চলো দেখা হবে নেক্সট ক্লাসে, বাই।